তাহলে বন্ধুরা ফাইনালি আজকে আমরা এই ভিডিওটা করতে পারছি। মোহনবাগান তাদের ফরেন ব্রিগেড কমপ্লিট করে ফেলেছে। তো অ্যাজ আ হোল কিরকম হলো মোহনবাগানের এই ফরেন ব্রিগেড এবং কতটা মোহনবাগানকে এই 6 জন বিদেশি সাহায্য করবে তাদের আপকামিং এই সিজনটায়, আজকে সেই বিষয়তেই আমরা আলোচনা করব। বিকজ আমার মনে হয় যে প্রত্যেক সমর্থকদের মধ্যেই একটা প্রশ্ন ঘুরছে যে কোনোভাবে কি এই ফরেন ব্রিগেডটা আনব্যালেন্সড হলো, কোনোভাবে কি মোহনবাগানের যেরকম প্লেয়ার দরকার ছিল সেরকম প্লেয়ার তারা সাইন করলো না। চলো আজকে এই সব বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করি। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিদেশি সম্পর্কে আলোচনা করব, ডিটেলসে নয়, বাট ওভারঅল তারা কি ইম্প্যাক্ট ফেলবে মোহনবাগান দলে আমরা সেই বিষয়ে আলোচনা করব। যদি ডিটেলসের ভিডিও দেখতে চাও তাহলে প্রত্যেকটা বিদেশি যারা নতুন এসছেন এবার মোহনবাগানে তাদের সম্পর্কে আমি ইন ডিটেলস ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভিডিওস বানিয়েছি, তো সেইগুলো তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমাকেও সেটা এনকারেজ করবে আরও এরকম ভিডিওস নিয়ে আসার জন্য। তো অবশ্যই হবে সেই ভিডিওগুলো দেখো, ইনফ্যাক্ট আমি হয়তো ডেসক্রিপশনেও সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। তো যাই হোক, এবার যদি আমরা ভিডিওর টপিকে ফিরে আসি তাহলে সেই ক্ষেত্রে গতবারের বিদেশি ব্রিগেড থেকে মাত্র 2 জন ফরেনারকে মোহনবাগান কিন্তু রিটেন করেছে। মানে বেসিক্যালি পুরো বিদেশি কোরটাকেই মোহনবাগান কিন্তু ভেঙে দিয়েছে। বিকজ ফার্স্ট অফ অল তো নতুন কোচ এসছেন, তার ফুটবল দর্শন অনেকটাই আলাদা। তো ন্যাচারালি তিনি যখন এসছেন তিনি তার মনের পছন্দের বিদেশি আনতে চাইবেন বা খেলাতে চাইবেন। তো সেই কারণে মেইন কোর্ট থেকে মাত্র 2 জন বিদেশিকে ধরে রাখা হলো। বাদ পড়লেন সাডিকু, কাউকো, ব্রেন্ডন হ্যামিল এবং হেক্টর ইউস্তে। তো যেই 2 বিদেশিকে মোহনবাগান ধরে রাখলো, চলো ফার্স্টে আগে তাদের সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। তো ফার্স্টেই রয়েছেন মোহনবাগানের মেইন স্ট্রাইকার জেসন কামিংস। অনেক এক্সপেকটেশনস নিয়ে তাকে ভারতে আনা হয়েছিল। সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে মাঠ কাঁপিয়ে তিনি ভারতে এসেছিলেন এবং এখান থেকে ন্যাচারালি সমর্থকদের এক্সপেকটেশনস ছিল যে যেরকম নাম্বারস তিনি এ লিগে দেখিয়েছিলেন ঠিক সেরকমটাই হয়তো আমরা ইন্ডিয়াতেও দেখবো। প্রায় 16টা 20টা করে গোল তিনি এই লিগে করে এসছেন। তো ন্যাচারালি সেই এক্সপেকটেশনটা মোহনবাগান সাপোর্টারদের ছিল অ্যান্ড হি ডিডন্ট ডিসঅ্যাপয়েন্ট অ্যাকচুয়ালি। যদি তোমরা প্র্যাকটিক্যালি দেখো তাহলে তার প্রথম আইএসএল সিজনে প্রথমবার ভারতে খেলতে এসে 37টা ম্যাচে 19টা গোল করেছেন, 4টে অ্যাসিস্ট করেছেন, মানে প্রায় 23টা গোল কন্ট্রিবিউশন তার রয়েছে তার ফার্স্ট সিজনে। মানে যদি আমরা ডিরেক্টলি কম্পেয়ার করি তার এই স্ট্যাটিস্টিক্সটা এ লিগের স্ট্যাটিস্টিক্সের সাথে, তাহলে 21-22 মরশুমে তিনি অস্ট্রেলিয়াতে 40টা ম্যাচ খেলে গোল কন্ট্রিবিউট করেছিলেন 25টা। এবং যদি আমরা 22-23 মরশুম দেখি, যেটা তার শেষ সিজন ছিল এ লিগে, তাহলে সেখানেও তার গোল কন্ট্রিবিউশন ছিল 26টা। অর্থাৎ এই কারেন্ট লাস্ট ইয়ারের থেকে মাত্র 3টে গোল কন্ট্রিবিউশন তার বেশি। মানে স্ট্যাটিস্টিক্যালি দেখতে গেলে কিন্তু জেসন কামিংসের সিজন একেবারেই খারাপ যায়নি। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এটা তো আমরা এই ফ্যাক্টরটা ধরছিই না যে ভারতের ফুটবল কন্ডিশনস পুরো আলাদা এ লিগের থেকে। ফার্স্ট অফ অল এনভায়রনমেন্ট আলাদা, এখানকার ওয়েদার আলাদা, এখানকার ওয়েদারের সাথে মানিয়ে নিতে বিদেশিদের ঘাম ছুটে যায়। মানে লিটারালি একটা বিদেশি প্লেয়ারের এখানে এসে সেটেল ডাউন হতেই 6 মাস লেগে যায়। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে ফার্স্ট অফ অল কামিংসের ক্ষেত্রেও সেটাই হয়েছে। প্রথম 6 মাস কামিংস কিছুই খেলতে পারেনি। প্লাস এখানে ইন্ডিয়ান ফুটবলার্সদের কোয়ালিটিও এ লিগের প্লেয়ারদের থেকে খারাপ ন্যাচারালি। সো টেকনিক্যালিও কিন্তু কামিংসকে অনেক বেশি অ্যাডজাস্ট করতে হয়েছে তার খেলার স্টাইলটা এখানকার কন্ডিশনসের সাথে মানিয়ে নেওয়ার জন্য। তো সেই কারণে একবার উইন্টার ব্রেকটা হওয়ার পর কামিংস ওয়াজ আ ডিফারেন্ট স্ট্রাইকার অলটুগেদার। আমি জানি না উইন্টার ব্রেকে কি হয়েছিল, বাট উইন্টার ব্রেক থেকে কামিংস ফিরে এসে কিন্তু গোলের পর গোল পেয়েছেন। সে ট্যাপ ইন হোক, সে যাই হোক, গোল তো পেয়েছেন। এবং সব থেকে আইরনিক হচ্ছে যে আইএসএল এর লিগ শিল্ডটাও মোহনবাগান জিতেছে জেসন কামিংসের ওই শেষ গোল থেকে। তো জেসন কামিংসকে নিয়ে আমার মনে হয় যে মোহনবাগান সমর্থকরা প্রথম দিকে বেশ ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন, এর ঠিক কথাই, কিন্তু তিনি রিটার্নে গোল দিয়েছেন। তিনি যেই টাকা নিয়ে এখানে খেলতে এসছেন তার ফার্স্ট সিজন কিন্তু মোটেই খারাপ যায়নি। এবার তোমরা এটাকে খারাপ বলতে পারো বিকজ অবভিয়াসলি তোমাদের এক্সপেকটেশনস অনেক বেশি ছিল কামিংসের থেকে এবং ন্যাচারালি এটা হওয়াটাও স্বাভাবিক। বাট আমার মনে হয় কামিংসের এই সেকেন্ড সিজনটা সব থেকে ভালো যেতে পারে তার জন্য, বিকজ এখন তিনি অলরেডি মানিয়ে নিয়েছেন এখানকার কন্ডিশনসের সাথে। তো সেই কারণে আমার তো মনে হচ্ছে যে আরও বেশি গোল কন্ট্রিবিউশনস তোমরা এক্সপেক্ট করতে পারো জেসন কামিংসের থেকে এই সিজনটা। এবং সেই কারণেই আরও বেশি করে আমার মনে হয় যে মোহনবাগান ম্যানেজমেন্ট সাডিকুর থেকেও বেশি জেসন কামিংসকেই প্রেফার করেছে। এবং সত্যি বলতে এই স্ট্যাটিস্টিক্সটা এত গোল কন্ট্রিবিউশন এটা কিন্তু অনেক স্ট্রাইকারদেরই নেই লাস্ট ইয়ার, যদি আমরা ভালো করে কম্পেয়ার করি বাকি স্ট্রাইকারদের সাথে। তো সেই কারণে আই থিঙ্ক জেসন কামিংসের বেস্ট খেলাটা এখনো আমাদের দেখা বাকি, এটা কিছুই নয়। এখান থেকে দাঁড়িয়ে তার সেকেন্ড সিজনে আমার মনে হয় আরও বেশি ইনভলভমেন্ট হবে, আরও ভালো ভালো গোল তোমরা দেখতে পারো। এবং সেই কারণে জেসন কামিংস উইল বি আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট ফর মোহনবাগান ইন দিস আপকামিং সিজন। যদি চলে আসি এবার আমরা আজকের আমাদের সেকেন্ড বিদেশি সম্পর্কে আলোচনা করতে, তাহলে তিনি হচ্ছেন ডিমি গড ডিমিট্রি পেট্রাটস।
মানে ডিমিট্রি পেট্রাটসকে নিয়ে আমরা কি বলবো, মানে আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম, কমেন্ট সেকশনে তোমরাই লিখে দাও ডিমিট্রি পেট্রাটসের ব্যাপারে, বিকজ দের ইজ নাথিং মাচ টু সে। মোহনবাগানের এই মুহূর্তে সেরা বিদেশি ডিমিট্রি পেট্রাটস, আইএসএল এর সেরা বিদেশি এই মুহূর্তে ডিমিট্রি পেট্রাটস, গত বছরের গোল্ডেন বল উইনার অর্থাৎ বেস্ট প্লেয়ার অফ দ্য সিজন ডিমিট্রি পেট্রাটস জিতেছেন, এবং মোহনবাগানের হয়ে অলরেডি 61টা ম্যাচ তিনি খেলে নিয়েছেন, যার মধ্যে 27টা গোল এবং 18টা অ্যাসিস্ট রয়েছে, মানে প্রায় 45টা গোল কন্ট্রিবিউশন 61টা অ্যাপিয়ারেন্সেসে, মানে দিজ আর ক্রেজি নাম্বারস। এবং অলরেডি লিগ শিল্ড জিতে নিয়েছেন, আইএসএল ট্রফি জিতে নিয়েছেন, মানে আর কি চাই তোমার একটা প্লেয়ারের থেকে। মানে মোহনবাগান ব্লাড ওর মধ্যে যেন ঢুকে গেছে, এখানের পরিবেশের সাথে মানিয়ে নিয়েছেন, এখানকার লোকজনদের ভালোবেসে ফেলেছেন, তিনি এখানকার লোকালদের সাথে মিশে গেছেন। মানে এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে যে কোনো ক্লাবের জন্যে, যে একটা ক্লাব, একটা শহর, এই শহরের গন্ধ, এই শহরের এসেন্সটা ডিমিট্রি পেট্রাটস বুঝতে পারছেন, এই শহরের যে আবেগটা সেটা তিনি বুঝে নিয়েছেন। এর থেকে ভালো মোটিভেশন বা এর থেকে ভালো কানেকশন আর কিছু হতে পারে না একটা ক্লাব এবং একটা প্লেয়ারের। ডিমিট্রি পেট্রাটস ইজ আ লেজেন্ড ইন মেকিং ফর মোহনবাগান সুপার জায়ান্ট। হি ইজ অলরেডি অ্যান আইকন। লেজেন্ড হতে আরও হয়তো একটা বা দুটো মরশুম তাকে খেলতে হবে, যেটা তিনি হয়তো খুব স্বচ্ছন্দে খেলে নেবেন, বিকজ মাত্র 31 বছর বয়স তার। কিন্তু একটা মেজর রেসপন্সিবিলিটি ডিমিট্রি পেট্রাটসের ওপর প্রত্যেকটা সিজনেই থাকে, এবং কিছুভাবে তিনি সেই রেসপন্সিবিলিটিটা খুব সুন্দরভাবে নেন। যখন ফার্স্ট ইয়ার তিনি আইএসএলে এসেছিলেন, কেউ জানতেন না প্লেয়ারটা কিরকম হবে, বাট একার হাতে তিনি কিন্তু পুরো খেলা তৈরি করেছিলেন, একার হাতে ম্যাচ পরিচালনা করিয়েছিলেন, মোহনবাগান সুপার জায়ান্টকে আইএসএল ট্রফি জিতিয়েছিলেন। মানে আউটস্ট্যান্ডিং প্লেয়ার। সেকেন্ড ইয়ারেও, মানে যেখানে সব থেকে বড় কথা হচ্ছে তাদের মেন স্ট্রাইকার্সরা যখন সব থেকে স্ট্রাগল করছিল, সাডিকু, কামিংস যখন খেলতে পারছিল না, সেই সময় একার হাতে কত ম্যাচ বার করেছেন ডিমিট্রি পেট্রাটস। তো সেই কারণে নতুন করে বলতে হবে না যে পেট্রাটস কত ইম্পর্টেন্ট প্লেয়ার এই মোহনবাগান দলের জন্য। সো দিজ আর দ্য টু কোর ফরেন প্লেয়ার্স যাদেরকে মোহনবাগান এই সিজনের জন্য ধরে রেখেছে। এবার আসছেন নতুন বিদেশিরা, এদের দুজনকে কেন্দ্র করে এদের আশেপাশে কিন্তু বিদেশি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কামিংস এবং পেট্রাটসকে সাহায্য করার জন্যই বাকি বিদেশিদের আসা, এবং সেখানে সাহায্য করতে যদি একজন গ্রেগ স্টিওয়ার্টের মতন প্লেয়ার আসে, তাহলে আর কি কোনো কথা থাকছে? মানে লিটারালি দে হ্যাভ সাইন্ড ওয়ান অফ দি গ্রেটেস্ট ফরেনার্স ইন আইএসএল হিস্ট্রি। মানে পরপর দুটো মরশুম তিনি আইএসএল লিগ শিল্ড জিতেছেন, তিনি গোল্ডেন বল উইনার হয়েছেন তার ফার্স্ট সিজনে, এরই সাথে 46টা আইএসএল অ্যাপিয়ারেন্সে 20টা গোল, 20টা অ্যাসিস্ট। মানে এটা কি নাম্বারস, মানে দিজ আর ক্রেজি নাম্বারস। এবং পাশে ডিমিট্রি পেট্রাটসের মতন আর একজন প্লেয়ার যিনি একই রকমের টাইপের প্লেয়ার, একই রকম স্ট্যাটিস্টিক্স হোল্ড করেন। মানে এই দুজনের কম্বিনেশন তো মাঠ কাঁপাতে চলেছে। এই দুজনের কম্বিনেশন কিন্তু যে কোনো টিমের ডিফেন্সকে ভেঙে চুরমার করে দিতে পারে। গ্রেগ স্টিওয়ার্ট এরকমই একজন প্লেয়ার। হ্যাঁ, বয়সটা তার 34, এটা একটা কনসার্ন থাকতে পারে। তিনি লাস্ট 6 মাসে কম খেলেছেন, এটা একটা কনসার্ন থাকতে পারে, বাট আমার মনে হয় না যে প্লেয়ারটার কোয়ালিটি নিয়ে কোনো রকমের সন্দেহ রয়েছে। ডুরান্ট কাপেও ইনফ্যাক্ট 7টা গোল, 7টা অ্যাসিস্ট রয়েছে 11টা ম্যাচে, মানে 14টা গোল কন্ট্রিবিউশন। মানে এরকম টাইপের প্লে মেকার যে কোনো দল চায়, তারা পাগল হয়ে যায় এরকম টাইপের প্লেয়ার খুঁজতে। এবং সব থেকে ইন্টারেস্টিং কথা কি জানো, গ্রেগ স্টুয়ার্ট প্লে মেকারই নন, তিনি একজন গোল স্কোরার, তিনি একজন সেন্ট্রাল ফরওয়ার্ড, বাট ওকে কোনো টিমই সেন্ট্রাল ফরওয়ার্ড খেলায় না, ওকে ঠিক ডিমিট্রি পেট্রাটসের মতনই সেকেন্ড স্ট্রাইকার খেলানো হয়। তিনি সাপোর্ট দেন সামনের স্ট্রাইকারকে, ঠিক যেরকম পেট্রাটস করেন। এবং গ্রেগ স্টিওয়ার্টের মধ্যে যে আরেকটা কোয়ালিটি রয়েছে সেটা হচ্ছে তিনি উইংটাও খেলতে পারেন, অর্থাৎ এরকমও হতে পারে যে মানভীর লিস্টনদেরকে অফ করে একটা বিদেশি উইংও খেলতে পারে মোহনবাগানের হয়ে যদি প্রয়োজন হয়। সো আই থিঙ্ক দিস ইজ এক্সেলেন্ট বিজনেস বাই মোহনবাগান সুপার জায়ান্ট। যদি তিনি তার আগের ছন্দে খেলতে পারেন, যেটা আমার মনে হয় তিনি হয়তো পারবেন বলে, তাহলে গ্রেগ স্টিওয়ার্ট এবং পেট্রাটসের এই কম্বিনেশনটার ওপরে কিন্তু আমাদের সকলের নজর থাকবে। আমরা সবসময় বলি দুটো স্ট্রাইকারের ওপর নজর থাকছে, বাট এবারে হয়তো প্রথমবারের জন্য বলবো যে দুটো সেকেন্ড স্ট্রাইকারের ওপর আমাদের নজর থাকবে, বিকজ এরা কিন্তু তছনছ করতে পারে আইএসএল। এদের মধ্যে সেই ক্যাপেবিলিটি রয়েছে, সেই পোটেনশিয়াল রয়েছে। এবং অবভিয়াসলি এখানে সমর্থকরা বলবেন যে তাদের একটা বক্স টু বক্স মিডফিল্ডারের প্রয়োজন ছিল, বাট আমি মনে করি যে বক্স টু বক্স মিডফিল্ডারের প্রয়োজন হলেও তাদের কাছে কিন্তু পেট্রাটসের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট ছিল না। মানে যদি পেট্রাটস কোনো ম্যাচ না খেলতেন, তাহলে ওই পার্টিকুলার স্লটে খেলতোটাকে, ওখানেও তো একটা বিদেশি লাগবে, তুমি তো একটা বক্স টু বক্স মিডফিল্ডারকে ক্রিয়েটিভ প্লে মেকার হিসেবে খেলাতে পারো না। তো সেই কারণে কিন্তু আমার মনে হয় যে আই থিঙ্ক মোহনবাগান ম্যানেজমেন্ট খুব বুদ্ধি লাগিয়ে তারা এই সাইনিংটা করেছে, বিকজ দে আর গোয়িং ফর অ্যান অল ইন্ডিয়ান মিডফিল্ড।
তো এটা কিন্তু একটা বড় স্টেপ আপ মোহনবাগানের জন্য, বিকজ এরকম কাজ কিন্তু তারা আগে কখনো করেনি যে পুরো মাঝমাঠের দায়িত্ব তারা ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে দিচ্ছে। বাট আই থিঙ্ক দে ডু হ্যাভ দ্যাট কোয়ালিটি, যেই কারণে আরও বেশি করে তারা কিন্তু এই ভরসাটা করতে পারছে। তো দেখতে হবে যে এই কম্বিনেশনে মোহনবাগান কতটা কার্যকারী ফুটবল খেলতে পারে। বাট আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি আ গুড সিজন ফর মোহনবাগান। অ্যাটলিস্ট গোলের দিক দিয়ে তো আমার মনে হয় না যে মোহনবাগান সুপার জায়েন্টের কান্নাকাটি করা উচিত বলে যে ভাই গোল আসছে না। এরপরেও যদি গোল না আসে দেন দ্যাট উইল বি অন দ্য কোচ, আমার তো মনে হয় সেটা। বাট যাই হোক, গ্রেগ স্টুয়ার্ট হচ্ছেন মোহনবাগানের তৃতীয় বিদেশি। যদি চলে আসি এবার আমরা আজকে মোহনবাগানের চতুর্থ বিদেশির সম্পর্কে আলোচনা করতে, এবং ইনফ্যাক্ট চতুর্থ এবং পঞ্চম বিদেশিকে আমরা একসাথে আলোচনা করব, বিকজ ওরা ইন্টার রিলেটেড, এবং তারা হচ্ছেন টম অ্যালরেড এবং অ্যালবার্টো রড্রিগেজ, মোহনবাগানের এই মরশুমের দুজন সেন্টার ব্যাক। দেখো এই দুই প্লেয়ারকে নিয়েই ডিটেলে ভিডিও চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশনে আবারও বললাম লিঙ্ক দিয়ে দেবো। তো সেই কারণে আমি ইন্ডিভিজুয়ালি এই প্লেয়ারগুলোর সম্পর্কে আলোচনা করব না, বাট আমি ডিসকাস করব যে হোয়াট দে আর ব্রিঙ্গিং অন টেবল। তো বেসিক্যালি মলিনার আন্ডারে ফিজিক্যাল ফুটবল কিন্তু মোহনবাগান খেলতে পারে, এবং স্পেশালি এসিএলে কিন্তু এরকম ফুটবল তাদের খেলতেই হবে। তো সেই কারণে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এবারে মোহনবাগানের সাইনিংগুলো, তাহলে দে হ্যাভ সাইন্ড ভেরি ফিজিক্যাল প্লেয়ার্স, টল অ্যান্ড ফিজিক্যাল প্লেয়ার্স। অ্যালবার্তো রড্রিগেজ এবং টম অ্যালরেড এরা দুজনেই কিন্তু ওই নোংরা ফিজিক্যাল ফুটবলটা খেলতে ভালোবাসেন। তারা কিন্তু পারেন, খেলবেন সেরকমটা বলছি না, বাট খেলতে হলে সেই খেলাটা তারা কিন্তু খেলতে পারবে। ওই অ্যাগ্রেসিভ ট্যাকেলসগুলো যাওয়া সব ডিফেন্ডারদের পক্ষে কিন্তু সম্ভব নয়, কিন্তু এরা সেই কাজটা করে। প্রোঅ্যাক্টিভ ডিফেন্ডিং, লেগাসি ডিফেন্ডিং নয়, একেবারে মডার্ন অ্যান্ড প্রোঅ্যাক্টিভ ডিফেন্ডিং এই দুই ডিফেন্ডাররা করেন। দুজনেরই যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, হাই ট্যাকলিং রেট, হাই সাকসেস রেট ওই ট্যাকেলসে, এরই সাথে ইন্টারসেপশন, ব্লকস, ক্লিয়ারেন্স প্রত্যেকটাই তাদের নাম্বারস এবং সাকসেস রেট ভীষণ ভীষণ হাই। সো আই থিঙ্ক ওই জন্য দুজন কিন্তু ডিফেন্সের স্তম্ভ হতে চলেছেন মোহনবাগানের জন্য। আমার মনে হয় না যে দুটো ফরেন ডিফেন্ডারকে নিয়ে মলিনা খেলবেন বলে, বিকজ ওটা একেবারে কমপ্লিট ওয়েস্ট হবে এই পুরো গোটা টিমটার। দে হ্যাভ টু প্লে উইথ ওয়ান ফরেন সেন্টার ব্যাক অ্যান্ড ওয়ান ইন্ডিয়ান সেন্টার ব্যাক। যদি আনওয়ার থাকেন তাহলে আনওয়ার না থাকলে ইউ ক্যান গো ফর দীপক টাংরি। তোমার কাছে শুভাশিস বোস থাকছেন, তুমি তাকে খেলাতে পারো। তোমার কাছে সুমিত রাঠি রয়েছে, তোমার কাছে দীপেন্দু বিশ্বাস রয়েছে। ইউ হ্যাভ আ লট অফ অপশনস ওভার দেয়ার। তো সেই কারণে ইট ডাজন্ট ম্যাটার। আমার মনে হয় না মলিনার দুজন ফরেন সেন্টার ব্যাক খেলানো উচিত বলে। ওয়ান ইজ ফাইন, এসিএলে তুমি খেলাও, সেখানে কোনো রকমের অসুবিধা নেই। কারণ এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে একটাই খুঁত যেটা আমি এই দুটো ডিফেন্ডারের মধ্যে দেখেছি, সেটা হচ্ছে স্পিড। এই স্পিড একটা ইস্যু হতে পারে, বিকজ আমি মনে করি যে এসিএল খেলার জন্য ইউ নিড মোর পেসি ডিফেন্ডার্স। পেসের দিক থেকে এই দুই ডিফেন্ডারের একটু কমতি রয়েছে, বাট আদারওয়াইজ অ্যাজ আ প্রপার ডিফেন্ডার্স দে আর রিয়েলি রিয়েলি স্ট্রং। টিপিক্যাল মলিনা সাইনিং, দেখা যাক যে এরা এখানে এসে কীরকম খেলেন। এসিএলে সব থেকে ইম্পর্টেন্ট তারা কীরকম পারফর্ম করেন, বিকজ এই দুই ডিফেন্ডারকে সাইন করানো হয়েছে এসিএলের কথা মাথা ভেবেই। আদারওয়াইজ আইএসএলের জন্য যা ছিল তোমার কাছে এনাফ ছিল। তো দেখা যাক যে এসিএলে তারা কীরকম পারফর্ম করে মেনলি। যদি এবার চলে আসি আমরা মোহনবাগানের সিক্সথ ফরেনারের সম্পর্কে আলোচনা করতে, যার এখনও অ্যানাউন্সমেন্ট আসেনি, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান লেজেন্ড জেমি ম্যাকলারেন। সত্যি বলতে আমি তো এখনও বিশ্বাস করি না, আমি তো এখনও ভাবতেও পারছি না যে আমার মুখ থেকে কথাটা বেরোচ্ছে যে জেমি ম্যাকলারেন ইজ আ মারিনার। তিনি খেলবেন সবুজ বেরুন জার্সিতে, তিনি খেলবেন মোহনবাগানের হয়ে, তিনি পা রাখবেন মোহনবাগান মাঠে, তিনি খেলবেন যুব ভারতীতে। মানে এটা ভাবাটাই অসম্ভব, এবং সেই অসম্ভবকেই সম্ভব করে দিয়েছেন মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা এবং তার ম্যানেজমেন্ট, বিকজ জেমি ম্যাকলারেন ইজ ইনডিড আ মোহনবাগান প্লেয়ার। আমার এখানে এর চেয়ে আর কিছু বলার নেই। 180টা গোল যে প্লেয়ার করেছে তার নিজের ক্যারিয়ারে, 31টা অ্যাসিস্ট যার রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার লেজেন্ড, দুটো ওয়ার্ল্ড কাপ খেলেছেন পরপর। আর কি লাগবে একটা স্ট্রাইকারের মধ্যে? আর কি বলতে হবে এই স্ট্রাইকারের সম্পর্কে? মানে আমি যাই বলবো হয়তো আমার বলাতে ম্যাকলারেন ছোট হয়ে যাবেন, এটা বলা সম্ভব নয় আমার পক্ষে। হি ইজ আ ডিফারেন্ট প্লেয়ার, হি ইজ আ লেজেন্ড অফ এশিয়ান ফুটবল। যেরকম আমাদের ভারতীয় ফুটবলের সুনীল ছেত্রী, সেরকমই অস্ট্রেলিয়ান ফুটবলের জেমি ম্যাকলারেন। আমরা সকলেই বসে আছি তার অ্যানাউন্সমেন্টের জন্য, যেটা বললাম হয়তো 29শে জুলাই সেই অ্যানাউন্সমেন্টটা আসবে। বাট জেমি ম্যাকলারেনের এই ইনক্লুশনটা এই দলটাকে আনস্টপেবল করে দিতে পারে। মানে অ্যাটলিস্ট গোলের দিক দিয়ে আমি যেটা বললাম যে এই দলের মানে যদি একটা গোটা সিজনে, মানে আমি শুধু আইএসএল এর ক্ষেত্রে বলছি, 50টার উপরে যদি গোল তারা না করতে পারে, তাহলে এতগুলো স্ট্রাইকার, এতগুলো ভালো প্লেয়ার নেওয়ার কোনো মানেই হয় না। দে হ্যাভ টু হ্যাভ আ সিজন উইথ 50+ গোলস। আমি এর চেয়ে বেশি কিছু জানি না, আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। ম্যাকলারেন, কামিংস, পেট্রাটস এবং গ্রেগ স্টুয়ার্টের অ্যাটাকিং লাইন আপ, এটা কখনো কেউ ভেবেছিল? এটা কেউ ভাবতেও পারেনি হয়তো আইএসএলে যে একটা টিমে 6টার মধ্যে 4টে বিদেশি সব আপফ্রন্টের প্লেয়ার হবে, 2টো স্ট্রাইকার, 2টো সেকেন্ড স্ট্রাইকার। মানে এটা ভাবা যায় না। মানে অন্য কোনো আইএসএল ক্লাব যদি এটা করে, তাদের গোটা সিজন ওখানেই শেষ। মানে তাদের ব্যালেন্স বলে কিছু থাকবে না। অথচ এই মোহনবাগান দলে একটা ব্যালেন্স আছে, একটা সুন্দর ব্যালেন্স এসছে।
এবং এটা করেছে তাদের ভারতীয় প্লেয়ার্সরা। তো সেই কারণে আমার মনে হয় যে মোহনবাগানই একমাত্র এই দল যাদের পক্ষে এটা করা সম্ভব। তো সেই কারণেই আপকামিং সিজনটা আমাদের দেখতে হবে যে মোহনবাগান সুপার জায়ান্টের কীরকম হয়। আমি ম্যাকলারেন নিয়ে বেশি কিছু বললাম না, বিকজ যেটা বললাম আমি ম্যাকলারেনকে নিয়ে কিছু বললে আমি ম্যাকলারেনকে ছোট করবো। তো সেই কারণে আমি কিচ্ছু বলবো না। হিজ রেকর্ডস স্পিক্স ফর হিমসেলফ, দ্যাটস ইট। আমার ভিডিও এখানেই শেষ করছি আমি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশনে জানিও যে মোহনবাগানের এই 6 বিদেশিদের নিয়ে তোমাদের কি ভাবনা চিন্তা, সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।